সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গুড আফটারনুন। সবাই নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আজকের ক্লাসে আমরা নিয়ে আসলাম কিছু বিষয়। আমরা চতুর্থ অধ্যায়ের বেশ কিছু ক্লাস আমরা ক্লাসে নিয়েছি এবং অনলাইনে একটি ক্লাস দিয়েছি। তো তোমাদের আজকের চতুর্থ অধ্যায়ের যে আলোচ্য বিষয়গুলো আমরা একটু জেনে নিব। প্রথমে লবণ সেতু এবং এর ভূমিকা প্রথমে আমরা এটা আলোচনা করব। তারপরে ড্যানিয়েল সেলের গঠন ও কার্যপ্রণালী দেখব। ধাতুর ক্ষয় এবং ধাতুর ক্ষয় একটা তড়িৎ রাসায়নিক বিক্রিয়া। এই তিনটা টপিকস আমরা আজকে ক্লাসে খুব মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখব, টানাটানি করব না। তো এসো আজকে আমরা প্রথমেই যে টপিক্সটা খুব ইম্পর্ট্যান্ট টপিক্স, লবণ সেতু সম্পর্কে একটু জেনে নিই। তো লবণ সেতুটা বুঝতে আমি একটি তড়িৎ রাসায়নিক কোষের চিত্র এঁকে নিছি। ফার্স্টে তুমিও একটু সুন্দর করে এঁকে নাও, তাহলে তোমার জন্য ভালো হবে। এখানে দেখো আমি দুইটা পাত্রের মধ্যে আমি দুইটা তড়িৎদ্বার সংযুক্ত করেছি। এখানে একটা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, তার সাথে আমি কপার দণ্ডকে এখানে সংযুক্ত করে দুইটা পাত্রের মধ্যে আমরা অল্প পরিমাণে নিমজ্জিত করে বা ডুবিয়ে এখানে আমি তড়িৎ কোষটা আমরা তৈরি করেছি। আর সেই তড়িৎ কোষের মধ্যে এখানে আমি একটা বাঁকা নির্গম নল দেখতে পাচ্ছি। সেই বাঁকা নির্গম নল হচ্ছে লবণ সেতু। এখন এই লবণ সেতুটা আসলে কি? লবণ সেতু হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট বা পটাশিয়াম ক্লোরাইডের ঘন সম্পৃক্ত একটা দ্রবণ। হ্যাঁ, এই যে বাঁকা নলটা, এই বাঁকা নলের মধ্যে কি থাকে? যে আমি যে বললাম যে অ্যামোনিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম ক্লোরাইড ইত্যাদি যে লবণ, সেই লবণ হচ্ছে ঘন সম্পৃক্ত অবস্থায় থাকে। সেই সম্পৃক্ত দ্রবণটা এই বাঁকা নলের মধ্য নিয়ে আমরা এই যে তড়িৎ কোষ ভিন্ন ভিন্ন পাত্রে থাকে, সেই পাত্রের মধ্যে আমরা পরোক্ষ সংযোগ দিয়ে থাকি। এটাই হচ্ছে লবণ সেতু। এখন লবণ সেতু আসলে কেন ব্যবহার করি, ভূমিকাটা কি? লবণ সেতু হচ্ছে এই যে দুইটা আলাদা আলাদা পাত্র, এদের মধ্যে বৈদ্যুতিক সংযোগ দিয়ে থাকে, অর্থাৎ তড়িৎ সংযোগ দিয়ে থাকে। কিরকম দেখো, এই লবণ সেতুতে আমরা ব্যবহার করি পটাশিয়াম ক্লোরাইড। পটাশিয়াম ক্লোরাইড এটা আয়ন আকারে থাকে K+ আর হচ্ছে Cl-। হ্যাঁ, এই আয়ন আকারে থাকে। এখন আমাদের বুঝতে হবে আগে যে এই যে দুইটা পাত্র, এই দুইটা পাত্রের মধ্যে আমরা তড়িৎ কোষের মধ্যে দেখি যে এখানে যে লবণটা নেওয়া হয়, সেই লবণটা হচ্ছে আয়ন আকারে থাকে। তো যেমন দেখা যাচ্ছে যে এই যে কপারটা, হ্যাঁ, কপার সালফেট, এই কপার সালফেট এখানে আয়ন আকারে কপার 2+ আয়ন আকারে থাকে, আর হচ্ছে SO4 2- আয়ন আকারে থাকে এই পাত্রের মধ্যে। আর এইখানে হচ্ছে H+ থাকে, হ্যাঁ, তো H+ আর হলো Cl- থাকে। তো যাই হোক, তো এখানে কি হয়, এই যে বাম পাশের পাত্রে হচ্ছে অ্যানোডে হচ্ছে এই যে গ্যাস, হাইড্রোজেন গ্যাস ইলেকট্রন দান করে এটা H+ হয়ে যায়। তো এই পাত্রের মধ্যে H+ এর সংখ্যাটা আস্তে আস্তে বাড়তে থাকে, অর্থাৎ H+ এর ঘনমাত্রাটা এখানে বাড়তে থাকে। আর এইখানে দেখা যাচ্ছে যে এই ক্যাথোড থেকে এই কপার ইলেকট্রন গ্রহণ করার ফলে এই কপারগুলো আবার কি করে, এই জায়গায় জমা হতে থাকে। এখানে যখন কপারগুলো জমা হতে থাকে, তখন দেখা যাচ্ছে যে কপারের সংখ্যা এই দ্রবণে কমে যায়। এই কপারের সংখ্যা কমে যাওয়ার কারণে এই অ্যানায়নের আবার এখানে আধিক্য হয়, অর্থাৎ হচ্ছে বাড়তে থাকে অ্যানায়ন। এই সালফেট আয়নের এখানে ঘনমাত্রাটা বাড়ে। তাহলে এই পাশে দেখা যাচ্ছে যে একটা এই H+ আয়নের ঘনমাত্রা এক পাশে বাড়ে, আর এক পাশে হচ্ছে অ্যানায়নের অর্থাৎ হচ্ছে সালফেট আয়নের ঘনমাত্রা বাড়ে। এই ঘনমাত্রা বৃদ্ধির কারণে দেখা যাচ্ছে যে আয়নের সমতা রক্ষা করার জন্য আমাদের এই লবণ সেতুটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ হচ্ছে যে এই যে পটাশিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন, সেই আয়নগুলো কি করে, যে অ্যানায়ন আর ক্যাটায়নের যে ঘাটতি হয়, সেই ঘাটতিটা পূরণ করার জন্য ক্যাথোড এবং অ্যানোডের যে তড়িৎ কোষ পাত্র দুইটার ক্যাথোড একটা অ্যানোড, তো এই অ্যানোড আর ক্যাথোডের যে আয়নের যে ঘাটতি, সেই ঘাটতি পূরণ করার জন্য এটা হচ্ছে সহাবস্থান করে থাকে। তাহলে এই একটা ভূমিকা গেল, একটা পরোক্ষ সংযোগ দিয়ে থাকে, আর একটা হচ্ছে এখানে আয়নের সমতা বজায় রাখে। এখন হচ্ছে যদি মনে করো যে এই যে লবণ সেতু সেটা না থাকে, অর্থাৎ এটার অনুপস্থিতির কারণে কি হয়,
যদি এই লবণ সেতু এই যে তড়িৎ কোষে যদি ব্যবহার করা না হয় তাহলে দেখা যাচ্ছে একটাতে এখানে যেটা বললাম আমি আগেই যে এই অ্যানোড পাত্রে হচ্ছে যে H+ এর ঘনমাত্রা অর্থাৎ ক্যাটায়নের ঘনমাত্রা বেড়ে যাবে আর এই যে ক্যাথোড পাত্রে অ্যানায়নের ঘনমাত্রা বেড়ে যাবে, যার কারণে বিক্রিয়াটা আস্তে 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 মানে খুব ধীর হয়ে যাবে বা বিক্রিয়াটা বন্ধ হয়ে যাবে। তো এই বিক্রিয়াটা সচল রাখার জন্য দেখা যাচ্ছে লবণ সেতুটা খুব ভালো ভূমিকা পালন করে থাকে। তো মূলত এইগুলোই হচ্ছে লবণ সেতুর ভূমিকা। আর আমরা একটা কোর্স যখন মানে কোর্সের গঠন যখন আলোচনা করি, কোর্স যখন লিখি, তখন আমরা লবণ সেতুটা দিয়ে থাকি। আসলে লবণ সেতুটার গুরুত্বটা খুব খুব গুরুত্ব। এখন দ্বিতীয় কোশ্চেন আমাদের, আমরা দ্বিতীয় কোশ্চেনটা করার জন্য আমরা এটা একটু চেঞ্জ করব সামান্য। হ্যাঁ, এখানে আমরা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার ব্যবহার করেছিলাম, কিন্তু আমাদের দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে ড্যানিয়েল কোষ একটি কি কোষ? ড্যানিয়েল কোষের গঠন আর কার্যপ্রণালী। এই ড্যানিয়েল কোষ থেকে দেখা যাচ্ছে অনেকগুলো কোশ্চেন তোমাদের আসবে, সেগুলো তোমরা ড্যানিয়েল কোষটা যদি পড়ো তাহলে ওই কোশ্চেনগুলো তোমরা অ্যানসার খুব সহজেই পারবে। তো ড্যানিয়েল কোষে আমরা চিত্রটা একটু এঁকে ফেলি। এখানে ড্যানিয়েল কোষের মধ্যে কি ব্যবহার করা হয়? জিঙ্ক দণ্ড ব্যবহার করা হয় এই পাত্রে অ্যানোড হিসেবে, জিঙ্ক দণ্ড। আর ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়, এখান থেকে ইলেকট্রনটা চলে যায়, তো এখানে মাইনাস চার্জ দেওয়া হয় এখানে। এটা হলো অ্যানোড হিসেবে হলো জিঙ্ক দণ্ড ব্যবহার করি, আর ক্যাথোড হিসেবে ব্যবহার করি আমরা কপার দণ্ড। ওকে, তো এই জিঙ্ক দণ্ড যে পাত্রের মধ্যে ডুবানো হয় সেই পাত্রে আমরা 1 মোলার ঘনমাত্রার জিঙ্ক সালফেট লবণ ব্যবহার করে থাকি। ঠিক আছে, তাহলে এখন এটা হলো 1 মোলার ঘনমাত্রার জিঙ্ক সালফেট লবণ এর দ্রবণ, আর এই পাত্রে আগেই যেটা ছিল কপার সালফেটের দ্রবণ। তো এই দুইটা পাত্রে আলাদা আলাদা ভাবে দুইটা লবণের দ্রবণ নেওয়া হয় এবং সেই লবণের যে ধাতু, সেই ধাতুকে আমরা তড়িৎদ্বার হিসেবে নিয়ে থাকি। একটা হলো অ্যানোড আর একটা হলো ক্যাথোড। এখন ঘটনাটা কি হয় দেখো, ইলেকট্রন কি করে, এই যে জিঙ্ক যে দণ্ড, এই জিঙ্ক দণ্ড থেকে ইলেকট্রন গুলো আবার এই দিক দিয়ে তারের মধ্য দিয়ে, এই তারের মধ্য দিয়ে চলে যায় কোথায়? তারের মধ্য দিয়ে এই ক্যাথোডে চলে যায়। কেন? ক্যাথোডে অলরেডি পজিটিভ চার্জ আছে, সেই পজিটিভ চার্জকে প্রশমিত করার জন্য এই নেগেটিভ চার্জের যে ইলেকট্রন গুলো এই তারের মধ্য দিয়ে এখানে চলে যায়। এখানে পজিটিভ চার্জ হওয়ার কারণ হলো কি, এই যে ক্যাথোডটা ইলেকট্রন হচ্ছে দান করে দেয় তাকে, কপারকে। কপার হচ্ছে এই যে লবণ, লবণের যে আয়ন আকারে থাকে কপার, Cu2+ আয়ন আকারে থাকে, সেই আয়নটা ইলেকট্রন কি ঘাটতি, অলরেডি ইলেকট্রন হারিয়ে সে হচ্ছে আয়ন হয়েছে, এবং সে কি করে, এই যে কপার, কপার হচ্ছে ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে। হ্যাঁ, ইলেকট্রন গ্রহণ করে সে হচ্ছে এখানে জমা হয়। তো ইলেকট্রন গ্রহণ করার কারণে এখানে পজিটিভ চার্জ হচ্ছে হয়ে যায়, যেহেতু এটা ইলেকট্রন হাতে থাকে অনবরত, তাই এখানে পজিটিভ চার্জ হয়, এবং এই পজিটিভ চার্জের কারণে দেখা যাচ্ছে এই পাশ থেকে ইলেকট্রন এই তারের মধ্য দিয়ে এখানে চলে যায়। মূলত হচ্ছে যে এখানে হচ্ছে এই রাসায়নিক শক্তিটা এখানে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে, সেটা আমরা পরে দেখবো। আর আগে আমরা এই চিত্রটা সবাই আমরা প্রথমে আঁকবো। এখানে তাহলে বিক্রিয়াটা কি হয় বলতো, এখানে হচ্ছে অ্যানোডে এক ধরনের বিক্রিয়া হয় আর ক্যাথোডে হচ্ছে আর এক ধরনের বিক্রিয়া হয়। আমরা অ্যানোডের বিক্রিয়াটা আগে দেখি। অ্যানোডে জারণ ক্রিয়া সম্পূর্ণ হয়। জারণ বিক্রিয়া কিরকম হয়, এটি জিঙ্ক ধাতু। আমরা একটু লিখে নিই সুন্দর করে। অ্যানোডে হচ্ছে জারণ বিক্রিয়া হয়, তাই না? সবার আশা করি যে চিত্রটা আঁকা হয়ে গেছে। আমি তাহলে চিত্রটা মুছে ফেলি, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আচ্ছা, তো বন্ধুরা অ্যানোডে কি বিক্রিয়া হয় দেখো। অ্যানোডে কি বিক্রিয়া হয়, অ্যানোডে হচ্ছে জিঙ্ক ধাতু থাকে, সেই জিঙ্ক ধাতু কি করে, অ্যানোডে দুইটা ইলেকট্রন দান করে দেয়। দুইটা ইলেকট্রন দান করে দিয়ে সে দ্রবণে জিঙ্ক 2+ হিসেবে চলে আসে। ঠিক আছে, দ্রবণে সে জিঙ্ক 2+ হিসেবে চলে আসে। এখন ক্যাথোডে আবার কি ঘটনা ঘটে দেখো। ক্যাথোডে ঘটনা ঘটে হচ্ছে এই যে দুইটা ইলেকট্রন, হ্যাঁ, অলরেডি যে কপার 2+ ছিল দ্রবণে, কপার 2+ আয়ন, সেই কপার 2+ আয়নটা এই ইলেকট্রন দুইটা গ্রহণ করে।
গ্রহণ করে কি হয়, কপার ধাতুতে পরিণত হয়। তাহলে এই কপার ধাতু আর হচ্ছে এখানে হচ্ছে জিঙ্ক আয়ন। এখন ঘটনা হচ্ছে কপার ধাতুটা কোন জায়গা থেকে হয়েছে, দ্বিতীয় পাত্রের যে দ্রবণ ছিল, কপারের দ্রবণ, অর্থাৎ যে কপার সালফেট লবণের দ্রবণ, সেই লবণের দ্রবণ থেকে কপার ধাতুটা জমা হতে থাকে। মূলত হচ্ছে কপারের বিশোধনের জন্য, বা এখানে হচ্ছে কপারের বিশোধনের জন্য আমরা এটা করে থাকি। এটা ড্যানিয়েল কোষ। তো ড্যানিয়েল কোষের গঠনটা সম্পূর্ণ করার জন্য কি করতে হয়, দেখা যাচ্ছে যে এই যে দুইটা আমরা লবণ সেতুর কথা আগে যে প্রশ্ন বলে গেছি, সেই লবণ সেতুটা এখানে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ হচ্ছে এই যে পাত্র, বাম পাশের পাত্রে জিঙ্ক আয়নের ঘনমাত্রা বাড়তে থাকে। জিঙ্ক আয়ন তো জিঙ্ক সালফেট ফার্স্ট ছিলই লবণের দ্রবণে, তো যেগুলো ছিল থাকার পরেও এই যে জিঙ্ক দুইটা করে ইলেকট্রন দান করে জিঙ্কটা চলে এসেছে দ্রবণের মধ্যে। তো জিঙ্কটা কি করে, ওখানে বিচরণ করতে থাকে দ্রবণের মধ্যে। তো জিঙ্ক বিচরণ করতে থাকলে সেটা আস্তে আস্তে জিঙ্কের ঘনমাত্রাটা বেড়ে যায়। আর দেখা যাচ্ছে যে ক্যাথোডের যে পাত্রটা, সেই ক্যাথোড পাত্রে হচ্ছে কপার আয়ন যখন হচ্ছে সে ধাতু হয়ে যাচ্ছে, হ্যাঁ, তখন হচ্ছে আয়নের সংখ্যা কমে যাচ্ছে অনবরত। আয়নের সংখ্যা একটা যদি কমে যায়, তাহলে আরেকটা কি হয়, সে অনবরত ভেঙেই যাচ্ছে লবণটা, এবং সেই অ্যানায়নের অর্থাৎ সালফেট আয়নের সংখ্যাটা এখানে হচ্ছে খুব বেড়ে যাচ্ছে। অর্থাৎ সালফেটের ঘনমাত্রা এখানে বাড়ছে, আর এক পাশে হচ্ছে জিঙ্কের ঘনমাত্রা বাড়ছে। তো এই সমস্যার সমাধান করার জন্য, বিক্রিয়া ঠিক রাখার জন্য, দেখা যাচ্ছে যে আয়নের সমতা ঠিক রাখার জন্য আমরা কি করছি, লবণ সেতু ব্যবহার করছি। ওই যে আমাদের যে চিত্রের মধ্যে লবণ সেতু দেখলাম, যে পটাশিয়াম ক্লোরাইড বা পটাশিয়াম নাইট্রেট, যেটা তুমি নাও কোনো সমস্যা নাই। এই যে লবণ সেতুটা, সেই লবণ সেতুটা হচ্ছে এই আয়নের যে সমতা, সেই সমতাটা আবার বিধান করছে। ওকে, এভাবে করে আমরা ড্যানিয়েল কোষের গঠন আমরা দেখাতে পারি। তো এখানে কিন্তু প্রশ্ন হতে পারে, ড্যানিয়েল কোষে যে জিঙ্ক ধাতুর হচ্ছে জারণ বিক্রিয়া ঘটে, ব্যাখ্যা করো। এরকম আমরা একটু প্রশ্নগুলো দেখার চেষ্টা করি। কয়েকটা প্রশ্ন এখানে আসছে। ড্যানিয়েল সেলে জিঙ্ক বিজারক হিসেবে কাজ করে, ব্যাখ্যা করো। বিজারক আমরা তো অলরেডি কিন্তু আমরা তৃতীয় অধ্যায়ে জেনেছি জারক বিজারক কি জিনিস, যে বিজারক ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়। ওকে, অর্থাৎ হচ্ছে যে ইলেকট্রন ত্যাগ করে তাকে বিজারক বলে আমরা শিখাইছিলাম, আর যে রাসায়নিক সত্তা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে তাকে বলা হয় জারক। কিভাবে আসতে পারে যে কপার হচ্ছে জারক হিসেবে কাজ করে, ব্যাখ্যা করো। তো এরকম প্রশ্ন যদি আসে, আমার মনে হয় যে সেগুলো তোমরা পারবে। এটা আমরা জারণ বিজারণ যে তৃতীয় অধ্যায় আলোচনা করেছি, সেগুলো আমরা ভালো করে করেছি। আশা করি যে এই বিষয়গুলো আমাদের কারোই কোনো সমস্যা হবে না, তাই না? যাই হোক, এই হচ্ছে আমাদের মূলত লবণ সেতু আর হচ্ছে ড্যানিয়েল সেলের গঠন ও তার কার্যপ্রণালী আমরা গঠনটা দেখতে পাচ্ছি। চিত্রটা মূলত গঠন, তারপরে হচ্ছে কি কি আছে আর কার্যপ্রণালীগুলো সেগুলো কিভাবে কাজ করে, অর্থাৎ ইলেকট্রন যে সঞ্চালিত হয় সেভাবে কাজ করে। তোমাদের একটু একটা বিষয় মনে রাখতে হবে কিন্তু, যে ইলেকট্রন যেদিকে ফ্লো হয়, ইলেকট্রিসিটি কিন্তু তার বিপরীত দিকে ফ্লো হয়। তুমি কিভাবে বুঝবে? সেখানে একটা যদি মিটার সেট করো, তাহলে তুমি সেই মিটারে তুমি ইলেকট্রিসিটি যে যাবে অ্যামিটার সেট করলে তুমি সেটা দেখতে পাবে। অথবা তুমি যদি কোনো একটা তুমি ইলেকট্রিক যন্ত্র যদি সেখানে সেট করো, বা যাই তুমি একটা বাল্বটা সেট করলে তুমি সেটা জ্বলে উঠছে। এভাবে তুমি তোমার পরীক্ষা করতে পারো, কার্যপ্রণালীগুলো দেখতে পারো। এখন আমাদের প্রশ্ন হচ্ছে ধাতুর ক্ষয় কি? ধাতুর ক্ষয় একটি তড়িৎ রাসায়নিক প্রক্রিয়া, সেটা হচ্ছে ব্যাখ্যা করো। আমরা এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। ধাতুর ক্ষয় কি? ধাতুর ক্ষয় একটি তড়িৎ রাসায়নিক প্রক্রিয়া বা বিক্রিয়া। তো ধাতুর ক্ষয়ের আরেকটা নাম হচ্ছে করোশন। তো এটা হলো ধাতুর ক্ষয়। কোনো ধাতু পরিবেশ থেকে কি পানি, জলীয় বাষ্প এইগুলো দ্বারা যদি আক্রান্ত হয়, তাহলে ধাতু কি হয়? ধাতু পাতলা হয়ে যায়। ধাতুর উপরে একটা ধাতুর উপর একটা ধাতুর আস্তরণ পড়ে, তখন হচ্ছে ওই ধাতুর আর কার্যকারিতা থাকে না। হ্যাঁ, তো এই প্রক্রিয়াটাই মূলত হচ্ছে ধাতুর ক্ষয়। যেমন হচ্ছে তোমার লোহার উপর মরিচা পড়া, তারপরে তোমরা দেখবে যে পিতলের উপরে হচ্ছে সবুজ এক ধরনের আস্তরণ পড়ে থাকে। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের যে ব্রোঞ্জ, হ্যাঁ, এগুলো আস্তে আস্তে ক্ষয় হয়ে সেটা নষ্ট হয়ে যায়। তো এরকম ঘটনাগুলো যদি ঘটে, সেটাকে আমরা বলে থাকি ধাতুর ক্ষয় বা করোশন প্রক্রিয়া বলি। আর এই ধাতুর ক্ষয় একটা তড়িৎ রাসায়নিক বিক্রিয়া, অর্থাৎ এখানেও কিন্তু ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে কিন্তু এই ধাতুর ক্ষয়গুলো হয়ে থাকে। সেইগুলো আমরা খুব সহজেই
তোমাদের এই যে ক্লাসরুমে তুমি দেখো ওই জানালাগুলোর উপরে কি সুন্দর রং করা হয়েছে, যে লোহার জানালাতে রং করা হয়েছে। এই যে তোমাদের বেঞ্চগুলোতে দেখো যে লোহার যে ইয়াটা আছে, পায়াটা আছে, এটা সুন্দর করে রং করা হয়েছে। হ্যাঁ, তাহলে এই রংটা করার কারণ কি বলতো? রং করার কারণ হচ্ছে যে পরিবেশে আমাদের জলীয় বাষ্প যে অক্সিজেন রয়েছে সেইগুলোর সংস্পর্শে যেন লোহাটা না আসে, এই কারণে আমরা রং করি। একটা হচ্ছে সৌন্দর্য বর্ধনের জন্য হয়ে যাচ্ছে, আর যে ধাতুটার স্থায়িত্ব বৃদ্ধির জন্য এটা খুবই আবশ্যক। আমাদের প্রথমেই মাথায় রাখতে হবে যে একটা ধাতুর স্থায়িত্ব বৃদ্ধি করার জন্যই আমরা সেটা কালার করে থাকি, বা একটা ধাতুর উপরে কিন্তু আরেকটা ধাতুর প্রলেপও আমরা দিয়ে থাকি। সেটাকে আমরা 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 জানি যে গ্যালভানাইজিং আছে, যে জিঙ্ক ধাতুর প্রলেপ দিলে কোনো ধাতুর উপরে টিনের উপরে সেটাকে গ্যালভানাইজিং বলে। হ্যাঁ, তো যাই হোক, সেটা আমরা 19 জেনেছি। এখন দেখবো আমরা যে ধাতুর ক্ষয় একটা তড়িৎ রাসায়নিক প্রক্রিয়া। আমরা সহজ উদাহরণটা, সেই উদাহরণটা হচ্ছে লোহার উপর মরিচা পড়ার উদাহরণটা আমরা দিব, এবং এটা খুব মনোযোগ সহকারে সবাই বিক্রিয়াটা লিখবে, দেখো, আর বুঝতে হবে আমাদের এখানে। তো দেখা যাচ্ছে কি, লোহা যে খাঁটি লোহাটা, হ্যাঁ, লোহার সংকেত হলো Fe, যেটা যদি সেটা কারোর সাথে বিক্রিয়া না করে, যদি ঠিক থাকে, তাহলে সেটা হচ্ছে Fe হয়ে থাকে। এখন ব্যাপারটা হচ্ছে কি, যদি সেটা জারিত হয়, তখন এখান থেকে দুইটা ইলেকট্রন হচ্ছে বের হয়ে যায়। যদি সেটা জারিত হয়, কি যদি অক্সিজেন জলীয় বাষ্প দ্বারা আক্রান্ত হয়, তখনই এটা জারিত হয়, তখন এটা হয়ে যায় Fe2+। এখন এই যে জলীয় বাষ্পের সংকেত কি তোমাদের মনে আছে? পানি হচ্ছে জলীয় বাষ্প, মনে রাখবা এটা। এবং এটার সাথে যদি আমি অক্সিজেন যুক্ত করি, হাফ অক্সিজেন নিয়ে আমি আমাদের হিসাব করতে সুবিধা হবে। এখানে হয়ে যাবে হচ্ছে OH-। হ্যাঁ, এখানে একটা জিনিস হলো কি, এটা দুটো ইলেকট্রন গ্রহণ করে, এখানে আমরা দুটো ইলেকট্রন গ্রহণ দিয়ে দিব, এই দুটো ইলেকট্রন ত্যাগ করে, সেই দুটো ইলেকট্রন গ্রহণ করে হচ্ছে পানি আর হচ্ছে অক্সিজেন। পানিটা হচ্ছে কি জলীয় বাষ্প, যেটা প্রকৃতিতে থাকে সেটাই। তো এটা গ্রহণ করে 2OH- হয়ে যাচ্ছে। এখন কি হয় দেখো, এই যে Fe2+ অলরেডি হয়ে গেছিল, সেটা এই যে +2OH- এর সাথে যুক্ত হয়, যুক্ত হয়ে এখানে হয় FeOH, এখানে 2, অর্থাৎ হচ্ছে ফেরাস হাইড্রক্সাইড হয়। ফেরাস হাইড্রক্সাইড এর যে প্রথমে লোহার উপরে যে কি বলে জলীয় বাষ্প আর হচ্ছে অক্সিজেন, এটা প্রথমে ভোল্টার কোষের সৃষ্টি করে। অর্থাৎ লোহার উপর প্রথমে কিন্তু একটা ফোটা বা ছিদ্র এক ধরনের আস্তরণ সৃষ্টি হয়, মানে জংয়ের, আমরা জং যেটা বলে থাকি, যে বাংলা ভাষায় জং বলে, এটা মরিচা। তো মরিচা শুরু হওয়ার আগে সেটা একটা কি হয়, প্রথমে একটা উপরে একটা আস্তরণ পড়তে থাকে, মানে একটা ফোঁটা হয় বা ছিদ্র এরকম হতে থাকে। ফার্স্ট সেটা হচ্ছে ফেরিক হাইড্রক্সাইড, সেটাই। এখন এই যে ফেরিক হাইড্রক্সাইড, হ্যাঁ, সেই ফেরিক হাইড্রক্সাইডটা এটা কিন্তু পুরোটা মরিচা না, মরিচা হওয়ার প্রাথমিক পদক্ষেপ তুমি বলতে পারো। সেই মরিচা হওয়ার প্রাথমিক পদক্ষেপের উপরে তুমি যদি মনে করো আর কোনো ব্যবস্থা না নাও, তোমার লোহাটা শেষ হয়ে যাবে, অর্থাৎ মরিচা পড়ে নষ্ট হয়ে যাবে। তো তুমি এটার উপরে তুমি যদি প্রলেপ লাগাও, তাহলে তোমার আর জলীয় বাষ্প এবং অক্সিজেনের সংস্পর্শে না আসলে ওই লোহাটা তেমন ক্ষতি হবে না। কিন্তু যদি অনবরতভাবে সেই জলীয় বাষ্প আর হলো সেই যে অক্সিজেন, এটা সংস্পর্শে যদি অনবরতভাবে আসতে থাকে, হ্যাঁ, তখন ঘটনাটা কেমন হয় দেখো। এই যে জলীয় বাষ্প আর অক্সিজেনের সান্নিধ্যে যদি আবার এই এখানে 2 হবে, ফেরিক হাইড্রক্সাইডটা যদি আবার আসে, তো তখন হচ্ছে এখানে হয়ে যাবে ফেরাস হাইড্রক্সাইড, এটা ফেরাস হাইড্রক্সাইড, তখন এখানে হয়ে যাবে ফেরিক হাইড্রক্সাইড ডট, এখানে জলীয় বাষ্প 3 অণুর সাথে থাকবে। তো এখানে সমতা বিধান করার জন্য আমরা এখানে একটা 2 ব্যবহার করব। হ্যাঁ, তো দেখো, তাহলে এইখানে ফেরাস হাইড্রক্সাইডটা জলীয় বাষ্প অক্সিজেনের সমৃদ্ধে আবার যখন আসে, তখন এখানে ফেরিক অক্সাইড ডট পানি, অর্থাৎ 3 অণু পানির সাথে এই ফেরিক অক্সাইড এটা সৃষ্টি হয়।
এইটাই মূলত হচ্ছে মরিচা নামে পরিচিত। হ্যাঁ, অর্থাৎ এটা আস্তে আস্তে একটা লোহা, পূর্ণাঙ্গ একটা সুন্দর একটা লোহা, সেই লৌহটা ক্ষয় হয়ে এই অবস্থা হয়ে গেল, যেটা হচ্ছে লালচে বর্ণের আমরা মরিচা হিসেবে চিনি, যেটা হচ্ছে লালচে বর্ণের মরিচা। সেই মরিচা হিসেবে আমাদের লোহাটা শেষ হয়ে যায়, অর্থাৎ ধাতুটা ক্ষয় হয়ে যায়। এভাবে দেখা যাচ্ছে ঘটনা, এই ধাতুটা একবারে তো আর নষ্ট হয় না, আস্তে 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 ধাতুটা ক্ষয় হতে হতে, লোহাটা ক্ষয় হতে হতে একটা সময় সেটা থেকে কার্যকারিতা থাকে না। তো এভাবে আর কি ধাতুর ক্ষয় হয়ে থাকে। আর এটা একটা তড়িৎ রাসায়নিক বিক্রিয়া, কারণ এটা হচ্ছে জারণ, এই জারণ বিক্রিয়াটা ঘটে হচ্ছে অ্যানোডে, আর এটা হচ্ছে ক্যাথোডে ঘটে এই বিজারণ বিক্রিয়াটা। যে ইলেকট্রন গ্রহণ, এটা হচ্ছে ক্যাথোডে, অর্থাৎ হচ্ছে আমরা এটাকে যদি আমরা কি বলে, যদি আমরা তড়িৎ রাসায়নিক কোষ হিসেবে যদি নেই, হ্যাঁ, তাহলে তড়িৎ রাসায়নিক কোষ হিসেবে নিলেও এই বিক্রিয়াটার মাধ্যমে আমরা দেখতে পাবো যে একটা লোহা তার উপরে মরিচা পড়ে এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা বাস্তবিকভাবেও পরীক্ষা করে দেখতে পারি। আমরা তো এভাবে ল্যাবে না করে আমরা সরাসরি যেটা দেখি লোহার উপরে, এই ঘটনাটা মূলত হচ্ছে হয়ে থাকে। তো এটাই হচ্ছে একটা ধাতুর ক্ষয়, একটা তড়িৎ রাসায়নিক প্রক্রিয়া। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের আমাদের ক্লাসের এগুলোই টপিক ছিল। আশা করি তোমরা আজকের ক্লাসটি ভালো করে বুঝতে পেরেছো। আর তোমাদের যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় আমার এই ক্লাসে, তুমি অবশ্যই কমেন্ট বক্সে নিচে জানিয়ে দিবে। আর অবশ্যই তুমি আমাদের এই ক্লাসগুলো শেয়ার করবে তোমাদের বন্ধুদের দেখার জন্য। তুমি ফেসবুকে শেয়ার করতে পারো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমি যেখানে পারো সেখানে তুমি শেয়ার করবে। কারণ তুমি শিখবে, তোমার বন্ধু শিখবে, তখনই হচ্ছে আমার ক্লাস নেওয়াটা সার্থক হবে। থ্যাংক ইউ সবাইকে।